ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই সালাম। এটা যে কত বড় স্বস্তির একটা খবর। আপনারা যেভাবে বলেন যে ডক্টর ইউনূস আসছে 6 মাস কিচ্ছু করতে পারে নাই, আসছে 6 মাস সংস্কার হয় নাই, আমার কি লাভ? আমার লাভ হলো এইটা, এই যে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ডক্টর আসিফ নজরুল স্যার খেলা কিন্তু শেষ করে দিয়েছেন। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, সেই সকল সচিব, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বা বিভিন্ন সেক্টরে আপনারা কিন্তু শেষ। একটা সিস্টেম প্রণয়ন করেছে ডক্টর ইউনূসের সরকার। এটা খুবই ভালো একটা সিস্টেম। এত বড় ধরনের পরাজয় ইতিহাসে এর আগে হয়েছে কিনা সেটা আমার অজানা, তবে এমন ধরনের নির্লজ্জ অপমান সেটা হয়তো ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। শেখ হাসিনার পতনে ভারতের প্রথম পরাজয়টা সাউথ এশিয়া কেন্দ্রিক বাংলাদেশে যেমনটা হয়েছে, ঠিক তেমনটাই দ্বিতীয় পরাজয় হয়েছে তাদের গ্লোবাল মার্কেট কেন্দ্রিক আমেরিকাতে গত পরশুদিন ট্রাম্প মোদির বৈঠকে। তিস্তা প্রজেক্টের ধারে কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না। যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে, বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশের শত্রু হিসাবে গণ্য করবেন। তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা, ভারতের কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই। পাকিস্তানকে দূরে রাখতে সার্কের বদলে বিমস্টেকে জোর ভারতের, বাংলাদেশ চায় দুটোই। মানে এমন অবস্থা যে ফাটাবাসে পড়ছে ভারত, ঘাড়ের উপর বসে আছে আবার পাকিস্তান, আবার একই সঙ্গে চীন, যে বাংলাদেশের এখন সরকার মানুষের জীবন যাবে, তবুও তারা ভারতের কাছে নথি স্বীকার করবে না। এটা হলো পরিষ্কার কথা। সবাই কিন্তু খায়া দিতেছে। কে খাইতেছে? মাস্টার মাইন্ড। আর এই মাস্টার মাইন্ড কে? কেউ না, কিন্তু মেইন মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সেলুট স্যার, সেলুট। দর্শক, আওয়ামী লীগের সর্বশেষ যিনি বাংলাদেশে টিকে ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনিও এবার ভারতে পালানোর সময় ধরা পড়লেন বর্ডারে। দর্শক, সেই নিয়ে থাকছে চাঞ্চল্যকর কিছু তথ্য। এরই সাথে সাথে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের সাথে যে নানান জটিলতা, সেটিও শেষের পর্যায়ে। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তিস্তা প্রজেক্ট উত্তরবঙ্গের বা রংপুরের মানুষের দাবি নয়, তা সমগ্র বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। কারণ এই তিস্তা প্রজেক্টের সাথে শুধু উত্তরবঙ্গই নয়, সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নির্ভর করে। তাই তিস্তা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন করতেই হবে, এবং অতি দ্রুত। আমি সৈয়দা রিজওয়ানার কথা শুনেছি, আমি ডক্টর আইনুন নিশাতের কথা শুনেছি। সৈয়দ রিজওয়ানা ঠিকই বলেছেন যে চীনকে দিয়েই আমাদের এই প্রজেক্ট করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু ডক্টর আইনুন নিশাতের কথাটি আমি পছন্দ করিনি। উনি কেন এর মাঝখানে ভারতের নাম নিলেন? যে তিস্তা প্রজেক্ট যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা যেই করুক, এটা কেমন কথা? আমি তো এর মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাই। কারণ বাংলাদেশিদের চরিত্র তো আবার মুহূর্তের মাঝখানে বিক্রি হয়ে যায়, ভারতের গোলাম হয়ে যায়, মির্জাফর হয়ে যায়। এই দেশটা তো এমনিতেই মির্জাফরে পূর্ণ। তিস্তা প্রজেক্টের ধারে কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না। যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে, বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশের শত্রু হিসাবে গণ্য করবেন। তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা, ভারতের কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই। এমনকি তিস্তা প্রজেক্টে আমাদের চোখ খোলা রাখতে হবে যেন ভারতীয় কোনো কর্মী ছদ্মবেশেও তিস্তা প্রজেক্টে কাজ না করতে পারে। এই তিস্তা প্রজেক্ট হলে উত্তরবঙ্গের যে উন্নয়ন হবে, তাতে উত্তরবঙ্গের কোনো মানুষকে ঢাকা শহর বা অন্য কোনো বিভাগের শহরে চাকরির জন্য যেতে হবে না, বরঞ্চ ঢাকা শহর থেকে উল্টা মানুষ উত্তরবঙ্গে যাবে চাকরি খোঁজার জন্য। এই বাঁধ রক্ষা করা, নদী শাসন করা, পুনঃখনন করা এবং তাকে ঘিরে সকল প্রকার নগরী, ছোট ছোট শহর, বিদ্যুৎ, কল কারখানা, অত্যাধুনিক চাষাবাদ, আমরা সবাই জানি যে এই কাজ করার ক্ষমতা এবং যোগ্যতা শুধুমাত্র চীনের আছে। তারা চীনে এবং অন্যান্য স্থানে তা করে দেখিয়েছে, এবং চীনকেই আমাদের সেটা দিতে হবে। তা ভারত থেকে যত প্রকার বাধাই আসুক না কেন, সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতেই হবে। এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রজেক্টের সূচনা করুন। দেশের সমগ্র মানুষ আপনাকে সহায়তা করবে, আপনি কোনো বাধার সামনে মাথা নত করবেন না। তাদের পার্লামেন্টে এখন প্রশ্ন তুলছে, জানেন যে আমাদের একটা দেশের সাথে লম্বা বর্ডার, ওই দেশের একজন কলকাতা ছাইরা, আসাম ছাইরা, ঝাড়খণ্ড ছাইরা সোজা দিল্লিতে এসে পৌঁছে গেল। কিভাবে? সোজা দিল্লিতে কিভাবে পৌঁছাইলো? মানে শেখ হাসিনা সোজা দিল্লিতে এসে পৌঁছাইলো কিভাবে? পাসপোর্ট ভিসা ছাড়া। কেন তাকে আশ্রয় দেওয়া হলো?
ওদেরই পার্লামেন্ট এখন বলতেছে, দেখেন কি বেজ্জতি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে তিস্তা প্রকল্প নিয়ে যে সকল অভিযোগ উঠে এসেছে, সে সকল উপরে ভিত্তি করে একটি নিউজ। আপনাদের মতামত জানাবেন। এবার আপনাদেরকে দেখাবো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি করে বাংলাদেশ থেকে পালাতে চাইলেন এবং কিভাবে ধরা পড়লেন। ছাত্রলীগের ক্যাডার, তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল উবা। তো মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল এটা বাংলাদেশের স্বাধীনতা না, কিন্তু উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছিল তাদের খতম করা। তারা ধরে লেফটদেরকে বামদেরকে মারতো আর কি। হ্যাঁ, বাম মানে সিপিবি বাম না, ওই মানে যারা অরিজিনাল বাম আর কি, মানে সিরাজ সিকদার টিকদার যারা চাইনিজ বাম ছিল তাদেরকে। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় ওই একটা অংশ বাইর হয়ে জাসদ হয়ে যায়, এই মুজিব বাহিনীর একটা অংশ। তারপরে যে অংশটা আওয়ামী লীগের সাথে থাকে আর কি, তাদেরকে দিয়া শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এবং তারা 30,000 যুবককে হত্যা করে বলে কথিত আছে। হিসাবপত্র এখনো পাওয়া যায় না, এটা জাসদের লোকেরাই তারা এটা দাবি করছিল এবং সেই সময়কার লেফট যারা অ্যান্টি মুজিব রাজনীতি করতো তারাই দাবি করছিল। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। হ্যাঁ, ওই বছরটা কিন্তু ছিল খুবই চমৎকার বছর নকলের জন্য আর কি। হ্যাঁ, ওইখানে বই খুলা সবাই পরীক্ষা দিয়েছিল আর কি, এবং অস্ত্র টস্ত্র টেবিলের উপরে রেখা আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে একটা সিনেমা আছে কিন্তু। আবার তোরা মানুষ হ, ওই একই জিনিস, যে ওই যে কেমনে পরীক্ষা দিত আর কি। তারপরে 75 সালে পাবনার একটা আইন কলেজ আছে, আমিনউদ্দিন আইন কলেজ, ওইখান থেকে সে এলএলবি ডিগ্রি পায়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষমতা হয় নাই আর কি। যাই হোক, তো 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয় এবং ওই বিচার ক্যাডারে যোগ দেওয়ার একটা কাহিনী আছে, ওই যে 100 নম্বরে কি যেন একটা হয়েছিল, খুব ভালো মনে নাই আর কি। যাই হোক, পরে দেখে বলবো নি আপনাদের। তো পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হলো তার বিদ্যা এবং অভিজ্ঞতা। তো আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে নকলবাজ এই সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যেতে হয় আর কি, আর কোনো উপায় থাকে না। তো বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি। কেউ ছিলেন প্রধান বিচারপতি। তো এসুপ্পু হইতেছে উপসচিব পর্যায়ের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি, যাকে বাংলাদেশের সর্বোচ্চ পদে কাঢ়াল রানী নিয়োগ দিল আর কি। এইটাতে যে এই পদটার কি অবমূল্যায়ন হইলো সেটা আমাদের ধারণারও বাইরে। আর এর আগে জোকার ছিল, এখন হইল 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ একটা অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর এবং হিন্দুদের উপরে হামলা করছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই অভিযোগের একটা তদন্ত কমিশন গঠন করে, যেটার প্রধান হিসেবে এই প্রাক্তন ছাত্রলীগ ক্যাডার শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দিয়েছিল কাঢ়াল রানী। 2001 সালে